স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ম চলে ভাই, কোনো এর মধ্যে সন্দেহ নেই যে আপনি সেটাই করতে পারবেন যা আপনাকে তৃণমূল করতে দেবে। কেন বলছি? কারণ তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় নতুন নিয়ম হয়েছে, আপনি যদি সংখ্যালঘু হন বিজেপি করতে পারবেন না। সংখ্যালঘু হয়ে যদি আপনি বিজেপি করেন, বেধড়ক মেরে আপনার আঙুল ভেঙে দেওয়া হবে, আপনাকে ধর্মীয় নিপীড়ন করা হবে, অথবা আপনাকে অত্যাচার করে পাড়া ছাড়া করা হবে। আর সংখ্যালঘু হয়ে বিজেপি করলে এই অত্যাচার তো হবেই আপনার প্রতি। আর আপনি যদি সংখ্যাগুরু হিন্দু হন আর অন্য কোনো হিন্দুর ওপর অত্যাচার হলে আপনি যদি রাস্তায় নামেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে এসে মেরে আপনার নাক ভেঙে নাক দিয়ে রক্ত বার করে দেবে। আপনি সাধু হন, সন্ন্যাসী হন, যেই হন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনাকে মাটিতে ফেলে মারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ম চলে। সংখ্যালঘুরা শুধু তৃণমূল করবে আর সংখ্যাগুরুরা চুপ করে বাড়িতে বসে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এই নিয়ম মেনেই চলতে হবে মানুষকে, না এর পরিবর্তন ঘটবে? জিজ্ঞেস করছে বাংলার মানুষ। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। গত 15 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতার আমলে বাংলার আইনের শাসনের হাল দেখুন। নারী পুরুষ শিশু নির্বিশেষে মমতার বাংলায় আক্রান্ত হয় সকলেই, কিন্তু তারপরও পুলিশ মন্ত্রী তার পদ আঁকড়ে, আর প্রতিবাদ করতে নামলে জেগে ওঠে মমতার পুলিশের বীরত্ব। কলকাতার রাস্তায় মার খেয়ে রক্তাক্ত হতে হয় সনাতনীদের। আমাদের হিন্দুদের মাথা ফাটানো হয়েছে, এখানে আমাদের কলার ধরে মারা হচ্ছে, কাপড় ছিঁড়ে দিয়েছে, মহিলাদের পর্যন্ত ছাড়িনি। আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে। এরা দালাল, দালাল ইউনিসেফ দালাল পুলিশ, এরা কোনো মানুষ হতে পারে না। এটা আমার দীপু দাসকে হত্যা করে সাধুদের গায়ে হাত তুলেছে। আর সংখ্যালঘুরা, তাদের কি হাল? তারা কি সুরক্ষিত? শুনুন তাদের মুখেই। সে বিজেপি করার জন্য আমাকে ধর্মীয় দিক থেকে নিপীড়নের শিকার হয়েছে এবং আমাকে বন্ধ দিয়ে রেখেছে। আমাকে ওই বাটাম দিয়ে ঘুষা, চাপড়, চড়, আমার কান দিয়ে, দুই কান দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে, মাথায় মেরেছে, হাত ভাঙার অবস্থা হয়েছে, পায়ে মেরেছে। এখানকার পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। যদি হাইকোর্টের অর্ডারকে অবমাননা করে আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে এখানকার পাবলিক কিভাবে আমাদের এখানে সেফটি থাকবে? যে বাংলার থেকে স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বলেছিল, সেই বাংলাতেই আজ প্রতিবাদ করা যেন অপরাধ। যেই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল বিরোধিতা করে, তিনি এখন বিরোধিতায় জুজু দেখেন। বিরোধিতা তো গণতান্ত্রিক অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় কি গণতন্ত্র লাটে তুলে দিতে চান? রিপাবলিক বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী টুপি পরে দাড়ি নিয়ে একজন মুসলমান ভদ্রলোক বলছেন, আমায় মেরে কান দিয়ে রক্ত বার করে দিয়েছে শুধুমাত্র আমি বিজেপি করি বলে। কেন? সংখ্যালঘুরা আপনার দুধেল গরু না হলে ফেলে পেটাবেন? মুখ্যমন্ত্রী আপনি দেখছেন না আপনার দলের লোকেরা কি করছে? মুখ্যমন্ত্রী আপনি দেখছেন না আপনার পুলিশ যখন হিন্দুদের ফেলে পিটিয়ে রক্ত বার করে, তখন আপনার দলের কর্মীরা
সংখ্যালঘুদের ফেলে পেটায় যারা আপনার বিরোধী রাজনীতি করে। কদিন আগে নন্দীগ্রামে আব্বাস বেগ বলে এক যুবককে মেরে তার আঙুল ভেঙে দেওয়া হয়েছে, সে শুভেন্দু অধিকারী সভায় গিয়েছিল বলে। কি বড় অপরাধ! কেন শুভেন্দু অধিকারী সভায় যাবে সংখ্যালঘু হয়ে? এত বড় সাহস! আমি বলেছি না আমি মুসলমানদের মাসিহা, এমনটাই কি বলছেন মুখ্যমন্ত্রী? তিনি তো বলেন, তিনি বারবার ঈদের অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে যারা সংখ্যালঘু তাদের জন্য নাকি তিনি সব কিছু লড়িয়ে দেবেন, তাদের বাঁচানোর জন্য একমাত্র তিনিই আছেন। কিন্তু সেই সংখ্যালঘুরা বিজেপি করলে তখন তিনি তাদের বাঁচানোর জন্য থাকেন না, তখন পড়ে লাঠির বাড়ি, ডান্ডার বাড়ি, কান দিয়ে রক্ত বেরিয়ে যায়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য পাওয়া যায় না। প্রশ্ন করছি আজ, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু এ রাজ্যে বিরোধিতা করলেই তার ওপর পড়বে লাঠির বাড়ি, কখনো পুলিশের বা কখনো তৃণমূলের গুন্ডাদের। কিশোর অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। আজকের ডিবেটের প্রথম অংশে যাব। বাংলার পুলিশ মন্ত্রী মমতা চরম অসুরক্ষিত জনতা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনার রাজত্বে পুলিশ হিন্দুদের মাটিতে ফেলে মেরে নাক দিয়ে রক্ত বার করে দেয়, আর আপনারই রাজত্বে আপনার দলের কর্মীরা অভিযোগ উঠছে সংখ্যালঘুদের পিটিয়ে রক্ত বার করে দেয় যদি তারা বিজেপি করে বা বিরোধী দল করে। এই অবস্থায় রাজ্যের জনতা কতটা সুরক্ষিত? প্রশ্ন করব আজ। কিশোর অগ্নিবাণ সন্ধে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর শোতে। আজকে যারা উপস্থিত রয়েছেন আমার সঙ্গে, রাজর্ষি লাহিড়ী বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী তৃণমূলকে সমর্থন করেন আমার সঙ্গে রয়েছেন, হিরণময় গোস্বামী মহারাজ রয়েছেন হিন্দু সাধু, মানস ভট্টাচার্য রয়েছেন গবেষক, মতিউর রহমান রয়েছেন রাষ্ট্রবাদী মুসলিম, নবনীতা চ্যাটার্জি রয়েছেন আইনজীবী। আজকে আমি হিরণময় গোস্বামী প্রভুকে দিয়ে শুরু করব। হিরণময় প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, আপনি মার খেয়েছিলেন, আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছিল, আপনার শিখা কেটে ফেলা হয়েছিল। হিরণময় প্রভু, আমিও মার খেয়েছি, আমার গা দিয়েও রক্ত পড়েছে, আমার গায়েও ব্লেড চলেছে, আমাকেও হিন্দুর কুকুর কোট আনকোট শুনতে হয়েছে, আমি পুলিশে অভিযোগ করেছি, কোনো সেরকম রেসপন্স পাইনি। আজকে প্রশ্ন করছি প্রভু, বাংলায় পুলিশ মন্ত্রী যতদিন মমতা, ততদিন কি চরম অসুরক্ষিত জনতা? কারণ আজকে এক সংখ্যালঘু ভাই মার খেয়েছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে। বলুন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে রাজনীতি করছেন, সেই রাজনীতিতে আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি উনি তোষণ নীতিকে এত প্রশ্রয় দিয়ে আমাদের মতন সাধারণ যারা মানুষেরা, যারা হিন্দু, তাদের সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য যারা আমরা পথে নামি, আমরা আমাদের জাতিকে রক্ষা করবার জন্য, আমরা আমাদের মেয়েকে রক্ষা করবার জন্য, আমরা আমাদের মন্দিরকে রক্ষা করবার জন্য যখন পথে নামি, তখন ইনি কি করেন? ইনি এসে আমাদের উপরও অত্যাচার করেন। বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে যখন আমরা দেখি ধেয়ে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গে আসছেন, আর ঠিক সেই মুহূর্তে আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের ভাষায় আমরা এমন কথা বলতে চাই যে এই কী প্রকার নির্মমতা, এই নির্মমতা থাকলে আমাদের কি অবস্থা হতে পারে। আজকে আমরা পশ্চিমবঙ্গে হিন্দুরা একেবারেই সুরক্ষিত নই। আমাদের হিন্দুদের এই প্রকার দুর্গতি আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আমরা যখন একতার কথা বলি, আমরা যখন জয় শ্রীরামের ধ্বনি দিই, আমরা যখন ভারত মাতার ধ্বনি দিই, গো রক্ষার জন্য আন্দোলন করি, সেই জায়গায় আমাদের উপর অত্যাচার করা হয়। বাংলার পুলিশ দলদাসেরা আমাদের উপর অত্যাচার করে। আমরা স্বাভাবিকভাবেই ডেপুটেশন জমা দিই চাঁচলের মতন জায়গায়, যে সবার সামনে রাস্তার ধারে পিডব্লিউডি তার সঙ্গে লাগিয়ে দোকান দেওয়া। আর কি দোকান? না, একটা গরুকে কেটে সবাই দেখছে, ওখানে চোখ বন্ধ করে থাকতে হচ্ছে হিন্দু মানুষদের। আর যখন আমি
সবাইকে নিয়ে ডেপুটেশন জমা দিলাম এসডিও মহাশয়ের কাছে। যখন থানায় গিয়ে আমরা আমাদের দাবি জানালাম যে এভাবে মুক্ত আবহে এই অন্যায় কার্যটি আপনারা কেন করছেন, কি দেখছেন না, তখন উনি বললেন হ্যাঁ ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমি নতুন এসেছি ইত্যাদি ইত্যাদি বললেন আমরা এই পরের সপ্তাহে দেখছি। পরের সপ্তাহে একই রকম ঘটনা। আমি তখন পরের সপ্তাহ দেখে যখন আমি অনশন শুরু করে দিলাম, 3 দিন পর আমার কাছে নোটিশ এলো আমি নাকি শান্তি বিঘ্ন করছি। এটা অনশন করে পশ্চিমবঙ্গ। শান্তি বিঘ্ন করছেন? হ্যাঁ, আমি মহারাজ অনশন করে আপনার ভাগ্য ভালো, আপনাকে ফেলে পেটায়নি। এখানে সাধুরা কলকাতার রাস্তায় তাদের ফেলে গেরুয়া বসনে ফেলে পেটানো হয়েছে মহারাজ। একদম একদম। এই বিষয়টার সঙ্গে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ এইবার যদি সচেতন আমরা না হই, এইবার যদি আমরা বুঝে না যাই যে নির্মমতার নামে আমরা যদি ভাবি যে খুব মমতা দেখাচ্ছেন, খুব আদর দেখাচ্ছেন, ওই দুয়ারে দাঁড়িয়ে অনেক সুযোগ সুবিধা দেখাচ্ছেন, তবে এই সুযোগের আড়ালে পাকিস্তান বলছেন আমি পাকিস্তান ধেয়ে আসছি। আজকে মহারাজ আমি আসছি আবার আপনার কাছে। আমি একবার মতিউর ভাইয়ের কাছে যাব। মতিউর ভাই আমার সঙ্গে রয়েছেন। মতিউর বাবু, আপনার একটা কথা জেনে রাখা উচিত। আজ কিশলয়ের অগ্নিবাণে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিচ্ছি। আপনি জীবনে যাই করুন না কেন বিজেপি করবেন না, কারণ আপনার নাম মতিউর রহমান। এ রাজ্যে যদি সংখ্যালঘু মুসলমান বিজেপি করে তার আঙুল ভেঙে দেওয়া হয়, মেরে তার কান দিয়ে রক্ত বের করে দেওয়া হয়। আপনি কি চান আপনার সঙ্গে এরম হোক? তাহলে করবেন না বিজেপি। বুঝতে পারছেন? আমি বলছি কিশোরদা, আমরা হচ্ছি রাষ্ট্রবাদী মুসলমান। আমরা ভারত স্বাধীনের সময় সনাতনী হিন্দু ভাইরা যেভাবে রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে, আমরা রাষ্ট্রবাদী মুসলমানরাও রক্ত দিয়ে স্বাধীন করেছি। এখন আমাদের পশ্চিম বাংলায় এই মমতা জিহাদি সরকারের হাত থেকে সনাতনী 70% হিন্দু ভাইকে আমাদের বাঁচাতে হবে। এবং আমরা যে রাষ্ট্রবাদী মুসলমানরা আছি, এই মমতা জিহাদি সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। না হলে এই মমতা সরকার আগামী দিনে যেইভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসকে জিহাদিদের হাত থেকে খুন করিয়েছে, তেমনি কিন্তু আগামী দিনে এই সনাতনী হিন্দু ভাইদেরও খুন হতে হবে এই জিহাদিদের হাতে মমতার, আর আমাদের রাষ্ট্রবাদী মুসলমানদেরও খুন হতে হবে। তাই এই 2026 নির্বাচন একটা বিশেষ নির্বাচন হতে চলেছে। আমাদের সবাইকে সনাতনী হিন্দু ভাইদের এক হয়, রাষ্ট্রবাদী মুসলমানরা আমরা এক হয়। এই তৃণমূলের সরকারকে যদি আমরা বিসর্জন না দিতে পারি, আগামী দিনে 70% সনাতনী হিন্দু ভাইরাও সুরক্ষিত নয়, আমার মতো মতিউর রহমান রাষ্ট্রবাদী মুসলমানরাও সুরক্ষিত নয়। তাই আমাদেরকে এক হয় এই পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে। এই পশ্চিম বাংলাকে একমাত্র বাঁচাতে পারবে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার। তা না হলে এই জিহাদি সরকার, এই মমতা আপনি বিজেপি সরকার চাইছেন, আমি নিশ্চিত আপনার ওপর আমি জানি না কখন মারধর হবে, কখন আঙুল ভেঙে দেবে, আপনি সাবধানে থাকবেন স্যার। এ রাজ্যে আজকে আমি তৈরি আছি। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে আমাদেরই একজন ভাই, সংখ্যালঘু ভাই, তাকে মেরে পিটিয়ে তার কান দিয়ে রক্ত বার করে দেওয়া হয়েছে বিজেপি করে বলে। আমি একবার যাব। আমার প্রশ্ন হচ্ছে মণিশঙ্কর বাবু, এটা কোন সিস্টেম, এটা কোন নিয়ম? সংখ্যালঘু হলে বিজেপি করা যাবে না? দুটো ঘটনা হয়েছে পরপর, একদিন ছাড়া ছাড়া ঘটনা হয়েছে। একজনের আঙুল ভেঙে দেওয়া হয়েছে, সে শুভেন্দু অধিকারীর সবাই যাওয়া গেছিল বলে, আব্বাস বেগ তার নাম। আজকে আবার একটা ঘটনা, আবারও সেই পূর্ব মেদিনীপুর, মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার মতো অবস্থা, কান দিয়ে রক্ত বেরিয়ে এসছে বিজেপি করে বলে। মানে সংখ্যালঘু হলে রাজ্যে শুধু তৃণমূল করতে হবে? তাহলে একটা রিজলিউশন বার করুন, একটা আইন বার করুন, পাস করান বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন? তো কিশোরয়, আমাদের সংবিধান প্রত্যেকটা নাগরিককে তাদের আন্দোলন করার, তাদের সমালোচনা করার, কোনো সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার দিয়েছে। সেই জন্যে যে কোনো মানুষ যে কোনো ধর্মের হতে পারে, সে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে সে যে কিছু বলতে পারে। এখন আমি প্রায়ই তো এই স্টুডিওতে আসি, কিন্তু আমি অঙ্কটা মিলাতে পারছি না। আমি জানি যে অঙ্ক অনেক রকমভাবে করা যায়, কিন্তু অ্যান্সারটা লাস্টে একই হয়, কিন্তু অনেকভাবে করা যায় অঙ্কগুলো। কেন মেলাতে পারছি না?
কখনো কখনো এই স্টুডিওতে শুনছি যে মানে সংখ্যালঘু যারা কারা, তারা মুসলিমরা, তারা হিন্দুদেরকে নির্যাতন করছে। কখন আবার দেখছি কোন একটা মুসলিম ভাই, রাষ্ট্রবাদী মতিউর ভাইয়ের মতো লোক এসে বলছে না মুসলিমরা এরকম জেনারেলাইজ কখনো করা হয়নি যে সংখ্যালঘু মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এরকম কথা বলা হয়নি স্যার। মৌলবাদীরা হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে বলা হয়েছে। তার মধ্যে যারা বিজেপি করে তারা বাকি যেগুলো অবশিষ্ট রইল তারা অত্যাচার করছে বাকিদেরকে। এরকম ভাবে যদি বলে দেওয়া হয় তাহলে অঙ্কটা ঠিক মিলে যায়, কিন্তু বুঝ যায় না যে হিন্দুরাও মার খাচ্ছে, মুসলিমরাও মার খাচ্ছে, খ্রিস্টানও মার খাচ্ছে, তাহলে মারছে কে সেটা তো আমি বুঝতে পারছি না। আজকে তো প্রত্যেকটা ক্ষেত্রে এই ক্ষেত্রে তো অভিযোগ তৃণমূল মারছে, তাহলে অঙ্কটা মিলছে না তো। মতিউর বাবু আমি বলছি ফেক ভিডিও বানানো হয়েছিল তৃণমূলের আইটি সেলের তরফ থেকে, জানেন এই মতিউর বাবু। আসলে প্রবলেমটা কি জানো তো, এখানে অনেকগুলো গেস্ট আছে, তো তারা সবাই তোমার থেকে মোটামুটি অতটা শিক্ষিত না হলেও কম বেশি না সবাই আমার থেকে বেশি শিক্ষিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকম জেনারেলাইজ কথা তো কখনো বলা হয়নি। বলতে দিলেন এইরকম জেনারেলাইজ কথা কখন বলা হয়েছে যে সংখ্যালঘু মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে? তুমিও এরকম তো বলা হয়নি স্যার, আপনি তথ্য ভুল দিচ্ছেন। পরিচয়টা অ্যাঙ্কার হিসেবে কেন দিলেন? না কোনো বিজেপি না, আমি একদম ইনফরমেশন দিচ্ছি। আমার শিক্ষা সবচেয়ে কম, কিন্তু আমি সত্যি আর মিথ্যাটা আলাদা করতে পারি। আমি আমার মতো করে কথা বলতে ভুল বললেন। আমি তোমার মতো কবে বলা হয়েছে স্টুডিওয়ে বসে, কবে বলা হয়েছে যে সংখ্যালঘু মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করে? এটা কবে বলা হয়েছে? আপনি ডেট বলুন, আপনি ডেট বলুন। না হলে ডাকবেন। আপনি মিথ্যা কথা বলছেন তো। না আমি বলছি আমি স্টুডিওতে আমার মতো করে আপনি বলছেন স্টুডিওতে বলা হয়েছে সংখ্যালঘু মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করে। কবে বলা হয়েছে? একবারও বলা হয়নি। তুমি মার খেয়েছো, তোমার জন্য মার খেয়েছো, আপনি মিথ্যা কথা বলছেন স্যার। তুমি যদি এরকম করতে থাকো তাহলে তুমি মার খাবে। আপনি মিথ্যা কথা বলছেন, রেগে যাবেন না। আচ্ছা বেশ, রেগে গিয়ে কি লাভ? আমি রেগে যাব। আপনি মতিউর বাবু দাড়ি খুলে দেওয়া হয়েছিল ফেক ভিডিও করে, উনি রেগে যাননি, আপনিও রেগে যাবেন না। মনের মধ্যে থাকে তাহলে আমিও কোনোদিন না আপনি ভুল তথ্য দিলেন, সেটা ধরিয়ে দিলাম, তাতে আপনি রেগে গেলেন। তুমি নিজেকে আগে ঠিক করো। ভুল তথ্য ধরিয়ে দিলে আপনি রেগে যান। ভুল তথ্য তোমার কাছে কোনটা ভুল তথ্য? আপনি বলছেন যে স্টুডিওয়ে বসে বলা হয়েছে মুসলিমরা নাকি হিন্দুদের উপর অত্যাচার করে। কবে বলা হয়েছে? একবারও বলা হয়নি। একবারও বলা হয়নি। হিন্দুদেরকে মারছে, আপনি রেগে যাবেন না। তুমি ঠিক করবে। মুসলিমরা ঘুরিয়ে দিলাম আপনি টপিকে আসুন। এটা ভুল তথ্য। টপিকে আসুন। না মুসলিমরা হিন্দুদেরকে মারেনি। কেন তুমি বলো মুসলিমদের উপর কেন মারধর করছেন? হিন্দুদেরকে অত্যাচার করেনি, এটা ঠিক তথ্য। এটা বলা হয়েছে না মুসলিমরা হিন্দুদেরকে অত্যাচার করছে, এটা ঠিক তথ্য। তুমি বলো। আমি তো আপনার কথাই বুঝতে পারছি না। কোনটা ঠিক তথ্য? তুমি তো প্রতিদিন বলো। আরে ভাই, এটা কবে বলা হয়েছে? সনাতনীরা মৌলবাদীদের সঙ্গে আপনি সংখ্যালঘুদের গুলিয়ে ফেলছেন স্যার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। আর সাধু মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ করে থাকেন, মৌলবাদী আর সাধারণ সংখ্যালঘুদের গুলিয়ে ফেলেন। ওটা আপনিও করছেন, আমি বুঝবো, আপনিও করছেন। তুমি তো অ্যাঙ্কার। না আপনি তথ্য ভুল দিলে আমি আটকাবো, সেটাই করেছি। দেব না, তোমার উত্তর দেব না। আপনি ভুল তথ্য দিলে আমি আটকাবো না। আপনি ঝগড়া করছেন কেন? তুমি আমার আসুন আমরা বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা করি। আমি যদি এটা বন্ধুত্বপূর্ণ হয় না, আরে হবে না। তুমি তোমার থেকে আমি তো খুব একটা অশিক্ষিত নই। আরে না, তুমি যখন আমাকে বলতে দিলে চুপচাপ শুনে গেলে। আরে আপনি কখন? আমি বলেছি উনি অশিক্ষিত, আমি কখন বললাম? তুমি ইসকনের ভক্ত, তুমি নিজে আশ্রম করো, আমি যে কারণে ভক্ত হই। কি রাখো তার জন্য তুমি তোমার আমি ডিবেটে টাইম ওয়েস্ট হচ্ছে। আমি আসি, ফেরত আসি। না উনি রেগে গেছেন একটু, ঠিক আছে। মণিশঙ্করদা মাঝে মাঝে রেগে যান। আমি মণিশঙ্করদাকে একবারও অশিক্ষিত বলিনি। আচ্ছা হিরণময় মহারাজ উত্তর দিচ্ছে। হিরণময় মহারাজ উত্তর করি। কিন্তু আপনি যখন বললেন আপনার কথাগুলোতে ও চুপচাপ শুনে গেলাম, আমরা চুপচাপ শুনে গেলাম। কত ভুল দিয়েছেন স্যার, এই জিনিসটা করবে না। আচ্ছা কি বলছেন? প্রতিদিন এই জিনিসটা করবে না। আচ্ছা হিরণময় মহারাজ আপনাকে কিছু একটা বলছে? আরে মণিশঙ্করদা থামছেই না। কিছু শিক্ষিত নাও তুমি। আমি একদম শিক্ষিত নই। আমি একদম সনাতনীদের উপর আচ্ছা কিছু একটা বলছেন। হ্যাঁ আমি শিক্ষিত নই, কিন্তু উনি তো শিক্ষিত, উনি বলুন। দেখুন বিষয়টা শিক্ষা দীক্ষার বিষয়টা না, বিষয়টা মার খাওয়ার। আপনি বললেন যে মুসলমানরাও মার খাচ্ছে। এবার যার কথা আমরা শুনছি, এক মিনিট আমি একটা যদি কথা না উনি শেষ করুন। আপনি আমার সঙ্গে ডিফার করতে পারেন, তারপরে আপনি শুনুন স্যার, আমি কেন আটকেছি জানেন? একদম মণিশঙ্করদা শুনবেন, মণিশঙ্করদা শুনবেন এক সেকেন্ড। তোমার কি গলা শুনবেন কি শুনবেন? বিষয়টা মার খাওয়া স্যার প্রেসার বেড়ে যাবে। মণিশঙ্কর বাবু একটু জল খান আপনি। মণিশঙ্কর বাবু একটু জল খান। এই জিনিসটা ঠিক করে আছে। প্রেসার বেড়ে যাবে। যখন আমি আমার কথা বলি, কেন আটকেছি? কাউকে বলতে দেবে কেন আটকেছি? আমি আটকেছি কারণ আপনি একটা ভুল তথ্য দিয়েছেন। আমি কোনটা ভুল তথ্য বলছি সেটা বলতে দিন স্যার। আপনি বলেছেন এই স্টুডিওয়ে বসে আলোচনা হয় যে মুসলমানরা নাকি হিন্দুদের মারছে, এরকম কোনো আলোচনা হয়নি স্যার, আপনি ভুল বলছেন। আমরা বলেছি মৌলবাদীরা হিন্দুদের উপর অত্যাচার করেছে, আপনি মৌলবাদীদের সঙ্গে মুসলমানদের গুলিয়ে ফেলছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে চলেছেন। আমি রাজস্বীর উত্তর নেব, রাজস্বীর উত্তর নেব। আপনি ভুল বলছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন। রাজস্বীর উত্তর, রাজস্বীর উত্তর, রাজস্বী সংখ্যালঘু কাকে দিকে বলছে? কথা ঘোরাচ্ছে।
আজকে মতিউর রহমানের সাহেবের আগে আমি 2014 সাল বীরভূম ইলামবাজার ডোমানপুর এনামুল শেখ বিজেপির কার্যকর্তা ছিলেন, যাকে তৃণমূল প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মেরে ফেলে 2014 সাল, প্রথম সংখ্যালঘু সম্প্রদায়। তামান্না খাতুনকে নিয়ে দিনের পর দিন আলোচনা হয়েছে টেলিভিশনের পর্দায়। হাফিজুল শেখ 28 বছর বয়সের একটা ছেলে, দেবগ্রাম মানে যেখান থেকে জুলু জেঠু এমপি, জুলু জেঠুর বাড়ি ছিল কৃষ্ণনগর কালীগঞ্জ বিধানসভা, তার মধ্যে 2024 সালে ক্যারাম খেলছিল চায়ের দোকানে, বিজেপির কার্যকর্তা একদম এসে 3টে শট করে গুলি মারে, তৃণমূল করে। মাখরার গ্রাম বীরভূম তৌসিক বলে 17 বছরের একটা বাচ্চা ছেলে, তৌসিক নামটা শুনে বোঝা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে, একটা বাচ্চা ছেলে, ঠিক যেরকম আমার ত্রিলোচন, যেরকম আমার রাজেশ, আমার তাপস 18 হয়নি, পুলিশ গুলি করে মেরে ফেলেছিল, এরকম তৌসিককে কিন্তু মেরে ফেলেছিল। তৌসিকের পরিবার বিজেপির সমর্থক ছিল। হাইতুন্নিসাদিকে গাছের মধ্যে পিছমোড়া করে আঙুলটাকে আমি আমার শরীরে এটা এই মানে ওর আঙুলগুলো ভেঙে গেছিল, এই রকম করে আঙুলটাকে মুড়ে গাছের মধ্যে পিঠ মোড়া করে ওকে মারা হয়েছিল হাইতুন্নিসাদিকে। রূপাদির বাড়িতে দীর্ঘদিন ছিল হাইতুন্নিসা, ওকে প্রাণে বাঁচানো হয়েছিল। বকটুইয়ের কাণ্ড প্রত্যেকে জানে, আমি নামগুলো পড়ছি একটুখানি। জাহানারা বিবি, লিলি খাতুন, শেলি বিবি, নূর নেহার বিবি, রূপালী বিবি, কাজী সাইদুর রহমান, তুলি খাতুন, মিনা বিবি। এই নামগুলো কি মানুষ বুঝতে পারছেন এখানে? মহারাজ অনশন করেছেন বলে শান্তি বিঘ্নিত হচ্ছে, ভাগ্যিস গান্ধীজি বেঁচে নেই, থাকলে গান্ধীজিকে হয়তো জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো বা হয়তো মহারাজের মতন মারধর করা হতো। এগুলো বাদ দাও। শেখ সুফিয়ান নামটা সবাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিলেন, বহু অত্যাচার করেছেন ওখানে মেদিনীপুরে বিজেপির কার্যকর্তাদের ওপরে। আচ্ছা, যখন পুলিশে ডাকলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শেখ সুফিয়ানের সঙ্গে কি করলো? দুধ থেকে যেরকমভাবে মাছি পড়লে, পোকা পড়লে বার করে নিয়ে এরকমভাবে চুষে ছুঁড়ে ফেলে দেয়, বলে না ওই মাক্ষি চুষ বলে একটা কথা আছে, তৃণমূল এরকমভাবে ব্যবহার করে। শোনো, এই সরকার এবং তৃণমূল কংগ্রেস এ হিন্দুর নয়, এ মুসলমানেরও নয়, এ কারুর নয়, এ শুধুমাত্র ব্যানার্জি পরিবারের। আজকে দাঁড়িয়ে যে ভারতবর্ষে আমরা বারবার করে কি কথা বলেছি, যে দিনের পর দিন তোমার টেলিভিশনে তোমার সাথে আলোচনা হয়েছে, ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন তাদের প্রত্যেকের পূর্বপুরুষ কোনো না কোনো কালে হিন্দুই ছিলেন। কোনো কারণে তাদের উপাসনার পদ্ধতি অরঙ্গজেব, আকবর, বাবর, জাহাঙ্গীর, বখতিয়ার খিলজি থেকে আরম্ভ করে এদের অত্যাচারে জর্জরিত হয়, এদের পূর্বপুরুষকে বাধ্য করা হয় তাদের উপাসনার পদ্ধতি বদল করতে। যে কথা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ প্রকাশ্যে বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষকে কোনো কারণে উপাসনার পদ্ধতি বদল করতে হয়েছে, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষকে ভুলতে পারি না। তাই জন্য ভারতবর্ষের প্রথম রিপাবলিক ডে সেলিব্রেশনে এসে পণ্ডিত নেহরুর কাছে আহমেদ সুকর্ণ কয়েক ঘড়া গঙ্গা জল চেয়েছিলেন, যে আমি আমার পূর্বপুরুষের ভূমির থেকে আমি ভগবতী মা গঙ্গার জলকে আমার বাড়িতে নিয়ে যাব। এটা একজন সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম একজন প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার, তিনি চাইছেন। হরগোবিন্দ দাস আর চন্দন দাস গঙ্গা জল পেয়েছিলেন মৃত্যুর সময়, তাদের যখন কোপানো হচ্ছিল তাদের মুখে গঙ্গা জল দেওয়া হয়েছিল। এইখানেই হচ্ছে প্রশ্ন, যে ভারতবর্ষের এই আজকে কতগুলো ইল্লিগাল মাদ্রাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমি একবার উত্তর নেব। আছে, এটা জানতে চাও কেন ইল্লিগাল মাদ্রাসাগুলো আছে, কেন সেখানে শেখানো হয় যে হিন্দু মানে কাফির? আজকে এগুলো কারা শেখাচ্ছে? আজকে শেখাচ্ছে ওই বাংলাদেশে যারা ওখানে দাঁড়িয়ে বলছে যে ভারতবর্ষ 7 সিস্টার। রাজস্বী, আমি আসছি, আমি আজকে তারা মানসদা এবং মতিউর রহমানরা সেই কারণে। মানসদা এবং নবনীতার কাছে আসার আগে 30 সেকেন্ড দেব মণিশঙ্কর দাকে আনইন্টারাপ্টেড। আবারও জিজ্ঞেস করছি, সংখ্যালঘু যারা রাষ্ট্রবাদী যারা বিজেপি করতে চায় তাদেরকে
আমি সাধারণ মুসলমানের কথা বলছি না, বা আপনি মৌলবাদীদের সঙ্গেও গোলাবেন না, দুটো আলাদা জিনিস। আমি বলছি যারা বিজেপি করতে চায় তাদেরকে কেন মারধর করা হচ্ছে। 30 সেকেন্ড। আমার কথা হচ্ছে যে এখানে অনেকবার আমি শুনেছি যে মুসলিমরা তারা হিন্দুদেরকে অত্যাচার করছে, হতে পারে সেজন্য প্রতিবাদ হতে পারে, কিন্তু তারপরে যখন আবার একজন মুসলিমরা যখন একজন চলে আসবে বলবে আমি বিজেপি করি বলে মারছে, তখন আপনারা বলবেন মুসলিম দিকে অত্যাচার করছে। তাহলে একটা দিকে থাকতে হবে, দুটো দিকে না থেকে। সেকেন্ড থিংস হচ্ছে, দেখুন আমরা কি চাই, আমরা একটা স্টেবল গভর্নমেন্ট চাই যিনি মানুষের জন্য কথা বলবে, করাপশন ফ্রি হবে এবং যার মধ্যে একটা সুরক্ষা থাকবে। যদি তৃণমূল কংগ্রেসের এরকম কিছু ঘটনা ঘটে এবং কোনো কোনো জায়গায় প্রাইম অ্যাফেয়ার্সে এস্টাবলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলার অনেক জায়গা আছে, এইবারে যদি লিডার অফ অপোজিশন তিনি বলেন যে না বদল নয় বদলা হবে, তাহলে আমি ভোটের আগেই যদি জেনে যাই যে ভোটের পরে মারামারি হবে, তাহলে আমি কেন 30 সেকেন্ডস ওভার। না আমি বলছি আমি একটা ভুল কথা আমি বারবার বলছি, এখানে বসে কোনোদিন বলা হয়নি কোট আন কোট আপনি যেটা বললেন মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করে, কোনো দিন এই স্টুডিও থেকে রিপাবলিক বাংলা থেকে বলা হয়, কোনো দিন বলা হয়, বলা হয়েছে আমি আমার কথা বলছি, এই স্টুডিওর কথা বলছি, রিপাবলিকের ভার্সনের কথা বলছি। মৌলবাদী এবং কোনো ধর্মের সঙ্গে পার্টিকুলার নাম জড়িয়ে দেবেন না, মৌলবাদী মানে মৌলবাদী, সেই মৌলবাদীরা অত্যাচার করেছে হিন্দুদের উপর, এমনটা বলা হয়েছে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় অগ্নিবাণ নেওয়ার আগে আমি কয়েকটা বক্তব্য শোনাবো, তারপর প্রত্যেকের কাছে আসি, নবনীতা এবং মানসদার কাছে আমি আগে যাব। আমি একটা বক্তব্য শোনাবো। এই ভারতে হিন্দুদের ওপর অত্যাচার হলে বা ভারতের বাইরে হিন্দুদের ওপর অত্যাচার হলে হিন্দুদের অধিকার আছে তো রাস্তায় নেমে বলার যে কেন এই অত্যাচার হয়েছে। গোটা দেশে তারা প্রতিবাদ করেছে, এই কলকাতাতেও তারা প্রতিবাদ করেছিল, তাদের পিঠে পড়েছে লাঠির বাড়ি, শুধুমাত্র এই কলকাতায় রক্তাক্ত হয়েছেন তারা। সেই সময়ের কথা, মুর্শিদাবাদের কথা ভুলে যাব, এত তাড়াতাড়ি ভুলে যাব, নিজের রাজ্যে রিফিউজি হয়ে যাওয়াটা ভুলে যাব। কি বলেছিলেন সেই সময়ের হিন্দুরা, শুনবো। আমরা কলকাতার রাস্তায় নেমেছিলাম আর কলকাতা পুলিশ মমতার দালালি করছে, আমাদের আটকে দিয়েছে, গ্রেফতার করেছে। আমাদের হিন্দুদের মাথা ফাটানো হয়েছে, এখানে আমাদের কলার ধরে মারা হচ্ছে, কাপড় ছিঁড়ে দিয়েছে, মহিলাদের পর্যন্ত ছাড়িনি। এই দালাল দালাল ইউনিসেফ দালাল পুলিশ, এরা কোনো মানুষ হতে পারে না। এটা আমার টিপু দাসকে হত্যা করে সাধুদের গায়ে হাত তুলেছে। এই পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, হরগোবিন্দ দাস চন্দন দাসকে আজকের কুপিয়ে জাহাজিরা হত্যা করলো, আজকের মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পলায়ন করতে হয়, এ কোন পশ্চিম বাংলা? আমি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা কি আমার অপরাধ? আমি বিনীতভাবে সবার কাছে জানতে চাই। সেই গণতান্ত্রিক দেশের মধ্যে আমি আমার ধর্মাচরণ করতে পারবো না? আমি মন্দিরে গিয়ে পুজো করতে পারবো না? আমার বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা আমি পাঠ করতে পারবো না? সেখানে আঘাত আসবে কেন? এবার আসে সেই সংখ্যালঘুদের কথায় যারা বিরোধিতা সুর তুলেছেন, যারা ডিসাইড করেছেন তারা বিজেপি করবেন বা বিরোধী কোনো দল করবেন, তাদের ওপর কি হয়? অত্যাচার হয় তাদের ওপরেও? হ্যাঁ হয়, দেখুন। মুসলিমরা বুঝে গেছে যে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা সাম্প্রদায়িক সরকার, এই সরকারকে বাংলা থেকে না তাড়ালে মুসলিমদের ছেলে মেয়ে সকলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই পুলিশ যে দলদাস তার প্রমাণ হচ্ছে, দেখুন আমার এই আঙুলটা ভেঙে দিয়েছে, তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। এই কোমরে আমার চোট হয়েছে, বেল পড়তে হয়েছে, তারপরেও পুলিশ এফআইআর করছে না। এই পুলিশ একবারে দলদাসে প্রমাণিত হয়েছে। আমি বিজেপিকে জিতানোর জন্য জীবন দিয়েও 2026-এ লড়াই করে যাব। গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আমরা লড়াই করব, যাতে পূর্ব মেদিনীপুর জেলাতে 16-0 হয় তৃণমূল কংগ্রেস, তার জন্য আমরা চেষ্টা করি। সে বিজেপি করার জন্য আমাকে ধর্মীয় দিক থেকে নিপীড়নের শিকার হয়েছে এবং আমাকে বন্ধ দিয়ে রেখেছে। ওই বিজেপি করার কারণে আমার জায়গায় জোরপূর্বক ওদের দলের লোককে দিয়ে ঘর বাড়ি তৈরি করে দেয়। আমাকে ওই বাটাম দিয়ে এবং ঘুষা, চাপড়, চড়, আমার দুই কান দিয়ে প্রচুর রক্ত বেরিয়েছে। এখানকার পুলিশ আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। যদি হাইকোর্টের অর্ডারকে অবমাননা করে আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে এখানকার পাবলিক কিভাবে আমাদের এখানে সেফটি থাকবে? এখন মমতা দিদি কি বলছেন উনার বিষয়ে আমি হয়তো সবকিছু বলবো না। আমরা বাইরে বলতে আমরা যখন দল করি তো আমরা তো নিশ্চয়ই বাইরে হয়ে গেলাম। দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ ডিবেটের দ্বিতীয় অংশ আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে অন এয়ার। প্রশ্ন করছি, তোষণ শাসন শিখে বিরোধী দেখলেই কি পেটাও পন্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের? নবনীতা। বিরোধী শূন্য রাজনীতি হয় না বলে আমার জানা, সত্যি মিথ্যে বলতে পারবো না। তবে যেটা বলতে পারি সেটা হচ্ছে পুলিশ বাহিনী শুধুমাত্র টিএমসির পোষ্য নয়, তারা হচ্ছে টিএমসির পোষা গুন্ডা। কেন?
কারণ টিএমসির পোষা গুন্ডার মতো পুলিশ বাহিনী বারংবার দেখিয়েছে যখন বিরোধীরা যখন রাস্তায় নামেন তাদের নিজেদের কাজ করার জন্য, বা আরজি করের মতো ঘটনায় বা কসমাকাণ্ডের যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদেরকে আটকানোর জন্য বারংবার এই টিএমসির গুন্ডাগুলো পুলিশ নিজের গায়ে উর্দি পরে আমাদেরকে আটকেছে এবং আটকানোর চেষ্টা করে গেছে। তার জন্য যথেষ্ট মারধর খেয়েছে প্রত্যেকটা মানুষ। শুধু তাই নয়, ঠিক এই পুলিশ বাহিনী টিএমসির গুন্ডা হয়ে 21শে জুলাইয়ের সময় কিন্তু অন কোর্ট বলেন উই আর এক্সট্রাঅর্ডিনারিলি রেডি, অন কোর্ট এই কথাটা বলেন যে আমরা সম্পূর্ণভাবে আমাদের বাহিনী নিয়ে তৈরি 21শে জুলাই লক্ষ লক্ষ মানুষকে সামাল দেওয়ার জন্য। এই পুলিশ বাহিনী আবার যখন গুন্ডা হয়ে যায়, হঠাৎ করে টিএমসির গুন্ডা হয়ে যায়, তখন আমরা যখন রাস্তায় নামি প্রতিবাদ করার জন্য, একটু আগে মণিশঙ্করদা বলছিলেন এই আজকে আমাদের দেশে আমরা প্রতিবাদ করতে পারি, এই কনস্টিটিউশন আমাদের রাইট দেয়, বিরোধী দল তাদের বিরোধিতা করতে পারে, কনস্টিটিউশন সেই রাইট দেয়, সেই রাইটটাকে ছিন্ন ভিন্ন করে টিএমসির পোশাক গুন্ডা পুলিশ সম্পূর্ণভাবে টিএমসির আজকের দিনে দাঁড়িয়ে পোশাক গুন্ডা। আমি একটা জিনিস না খুব ভালো করে বুঝতে পারছি যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আলটিমেটলি গুটিটা ঠিক করে সাজাতে পারছেন না। উনি ব্যর্থ, নিজের 2026-এ ভোটের গুটি সাজানোর জন্য উনি ব্যর্থ। উনি যতই গুন্ডামি ভরসা, তার কারণ উনি ব্যর্থ হয়ে গেছেন। উনি যতই দুর্গাঙ্গন তৈরি করুক, উনি যতই মুসলমান সম্প্রদায়কে আইওয়াশ করানোর জন্য হিজাব পরে কোরআন পড়ুক, উনি সম্পূর্ণ ভালোভাবে উনি নিজেও বুঝতে পারছেন যে উনি ব্যর্থ, উনি গুটি সাজিয়ে উঠতে পারছেন না। তাই বলবো আপনি ঠিক করে গুটিটা সাজান, ঠান্ডা মাথায় সাজান। আপনার নিজের দলের লোক একে অপরকে নিয়ে চুলোচুলি করছে। আপনার আপনার দলের এসসি এসটি সভাপতি আরাবুল ইসলামকেও মারধর করছে, আর আপনারই দলের আরেকজন লোক। আপনার আমাদের পাড়া আমাদের সমাধান টাকা নিয়ে আপনারই দলের দুটো গোষ্ঠী হয়ে গেছে, এ ওকে টাকা নিচ্ছে, ও ওকে টাকা নিচ্ছে, এই নিয়ে আসছে। বিএলওকে ধরে মারধর করা হচ্ছে, আপনার দলে বিএলওকে ধরে মারধর করা হচ্ছে, সেও তো আপনারই দলে। মানে আমি এখানে স্টুডিওতে বসে বলতে পারি যে কজন না বিএলও যারা আছে, হ্যাঁ দায়িত্ব নেই বলছে, বিএলও আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তার মধ্যে বেশ কিছু আছে যারা তৃণমূল পোষণ করে, যাদেরকে তৃণমূল পোষণ করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম মাঝে মাঝে না, বেশিরভাগ সময় তারা ফেক আন্দোলন করে। এই যে বিএলওকে মারধর করা হয়েছে, কি মনে হচ্ছে? কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে যে এই ভদ্রলোক যিনি আছেন আব্দুল রহিম গাজী, এনার কথায় এনাকে বাংলাদেশে বলা হয়েছে। বাংলাদেশকে বাংলাদেশে বলবো না, ওনাকে বাংলাদেশে বলা হয়েছে এবং ওনার নামটা নেওয়া হয়নি, ওখানে রাখা হয়নি। ওনার কথা অনুযায়ী, টিএমসির কথা অনুযায়ী বিএলওকে দুমদাম করে পেটানো হয়েছে। এই হচ্ছে বিষয়। একটা কমপ্লেন নেওয়া হচ্ছে, তার কোনো জিডি নাম্বার দেওয়া হচ্ছে না। উনি বলছেন রিসিভ তো হয় না, জিডি নাম্বার হয়, জিডি নাম্বার দেওয়া হচ্ছে না। ওনার কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পড়ে এটা। আজকে অসিত মজুমদার মুসলমান হলে বিজেপি করা যাবে না, মুসলমান হলে তৃণমূল বিরোধী রাজনীতি করা যাবে না, বুঝতে হবে। উনি তো নিজের গুটি সাজাতে পারছেন না। ওনার ভোটটা কি নিয়ে মনে করেছিলেন উনি? ভূত নিয়ে তো ওনার ভোট। মাননীয় এবং তার দলের ভোট হচ্ছে ভূত নিয়ে। ওনার ভূত চলে গেলে, সংখ্যালঘু লোকজন চলে গেলে তো ওনার মুশকিল। উনি ভাবছেন যে সংখ্যালঘু লোক মানেই সে তৃণমূলের পৃষ্ঠপোষকতা করবে, বাট এটা নয়। মাননীয় এবং তার দলের এটা ভাবার সময় এসে গেছে। মানুষ আর দুর্গাঙ্গন এবং মসজিদ নিয়ে ভাববে না। মানুষ শিল্পাঙ্গন ভেঙে আপনি দুর্গাঙ্গন করছেন, এটা নিয়েও ভাববে। আপনি মিথ্যা হিজাব পরে মিথ্যা কোরআন পড়ছেন, সেটাও মানুষ ভাববে। এই ভাবার শিক্ষা মানুষের মধ্যে এসে গেছে। দেন থিঙ্ক টুয়াইস মাননীয়া। আজ হিন্দু মুসলিম করে আপনি ভোট জিততে পারবেন না, শিল্পাঙ্গন ভেঙে আপনি ভোট জিততে পারবেন না। এখান থেকে আমি মানসদার কাছে যাবো। মানসদা, প্রশ্ন উঠছে হিন্দুরা প্রতিবাদ করলে, বাংলাদেশের একটা ঘটনা নিয়ে প্রতিবাদ করলো, গোটা দেশের বিভিন্ন রাজ্যে লাঠি খেতে হলো পশ্চিমবঙ্গে। মুসলমানরা বিজেপি করলে লাঠি খেতে হয়, মার খেতে হয় পশ্চিমবঙ্গে। এ সরকার কাদের সরকার? শুধুমাত্র গুন্ডাদের সরকার, সমাজ বিরোধীদের সরকার। ভবিষ্যতে এই আক্রমণটা আরো বাড়বে। তার কারণ হচ্ছে যে তৃণমূল, বিজেপি বা সিপিএম বাদ দিয়েও যদি ভাবো, তাহলে বাংলার গণতন্ত্র অত্যন্ত খারাপ পথে যাচ্ছে। তার কারণ হচ্ছে মাত্র 3 দিন আগে পশ্চিমবঙ্গের অন্যতম মুসলিম ধর্মগুরু তহা সিদ্দিকী তিনি প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছেন যে যে সমস্ত মুসলিম বিজেপি করবে তাদেরকে মুসলিমদের কবরে কবর দেওয়া যাবে না, তাদের জানাজার নামাজ হবে না,
এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। এবং সবশেষ কথাটা যিনি যেটা বলেছেন সব থেকে মারাত্মক, সেটা হচ্ছে সেই সমস্ত মুসলমানরা কাফের হয়ে যাবে এবং কাফেরদের সঙ্গে যে ব্যবহার করা হয় মুসলমানদের সঙ্গে সেই ব্যবহার করতে হবে। আমাদের মানে ধরো আমি, মনিদা, রাজর্ষি, আমাদের প্রত্যেকের উচিত ছিল এই রকম একজন ধর্মগুরুর এই কথার সর্বাত্মক প্রতিবাদ করা। কোন ধর্মগুরু কি এই ফতোয়া দিতে পারেন, হিন্দু ধর্মগুরু হোক মুসলিম ধর্মগুরু হোক, যে মুসলিমরা যদি বিজেপি করে তার আজকে যদি উল্টোটা ভাবো যে হিরণময় গোস্বামী যদি এই ফতোয়া দেন যে যারা সিপিএম বা তৃণমূল করবে তাদের হিন্দুদের শ্মশানে পোড়ানো যাবে না, তাহলে পশ্চিমবঙ্গ কোথায় যেত? আমরা যেন মেরুদণ্ড হারিয়েছি যে সেই কথাটার প্রতিবাদ করতে পারিনি। তার মানে আগামী দিনে রাষ্ট্রবাদী মুসলিমদের উপরে আক্রমণ আরো বাড়বে। তার কারণ ইসলামিক ধর্মগুরু তাহা সিদ্দিকীর সংজ্ঞা অনুসারে তারা এখন কাফের পর্যায়ে পড়ে, তাদের জানাজার নামাজ হবে না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। এটা যদি পশ্চিমবঙ্গের একটা অংশের মুসলমানরাও মেনে চলে তাহলে আগামী দিনে এই রাষ্ট্রবাদী মুসলিমদের কপালে কিন্তু আরো দুঃখ আছে, গণতন্ত্র খুব খারাপ পথে যাবে। আমি জানি না পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এটা নিয়ে চুপ কেন, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে চুপ কেন। না আমি মানুষ, আমার প্রশ্ন হচ্ছে একদম সিম্পল প্রশ্ন মানুষ, আমি কমপ্লিকেশনে যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে আমি মানে সাধারণত যদি দেখে থাকি যে একজন মুসলমান একজন হিন্দু তার ধর্ম তার জায়গায়, তার রাজনৈতিক ভিশন তার জায়গায়। কোনো মুসলমান কোনো সংখ্যালঘু যদি ডিসাইড করে যে আমি আজকে শুভেন্দু অধিকারীর সভায় যাব, আমি তার আঙুলটা ভেঙে দেব, এটা কি করে মেনে নেওয়া হতে পারে? রাজনৈতিক লড়াই থাকতেই পারে কিন্তু সেটা তো ধর্ম নিয়ে হয় না। ধরো তৃণমূলে সিপিএম এর লড়াই বা তৃণমূল বিজেপির লড়াই, সেইটা তো বিষয় নয়। বিষয় হচ্ছে যখন তাকে রাষ্ট্রবাদী মুসলিম বলে মারা হচ্ছে, যখন সে বিজেপি করে বলে একজন মুসলিমকে মারা হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। কারণ বিরোধী মতকে যারা সম্মান দেয় না, যে কোনো দলের জন্যই বলছি, সেই দল কতটা ভারতীয় সন্দেহ আছে। কারণ ভারতবর্ষ সেই পরম্পরাকে তুলে ধরে যে সম্পূর্ণ বেদ বিরোধী যিনি ছিলেন চারবাক, তাকেও কিন্তু ভারতবর্ষের ঋষি হিসাবে সম্মান দেওয়া হয়েছে। অর্থাৎ বিরোধী মত ভারতবর্ষে সর্বদাই সম্মানের যোগ্য। যারা বিরোধী মতকে সম্মান দেয় না, যে কোনো রাজনৈতিক দল, সে ভারতীয়, তার শরীরে ভারতীয় রক্ত বইছে কিনা সেটা খুব মণিশঙ্করদা হাত তুলছেন। আমি একটা কথাই বলবো শুধু মানুষদা, যে সত্যি সত্যি এই যে ম্যাডামও যে কথাগুলো বললো যে সংবিধান না মানলে তার জন্যই তো পরিবর্তন করে লোকে, তার জন্যই তো সাধারণ মানুষ যে সংবিধান একটা সরকার মানছে না, সরকারটা পরিবর্তন করো, তার জন্যে কিছু করতে হয় না। তার জন্য বিজেপি না থাকলেও একদিন পরিবর্তন হবে, তার জন্য সাধু বাবারা না থাকলেও একদিন পরিবর্তন হবে। পরিবর্তনটা তো একদম নিয়ম মাফিক হবে। এবার আপনি যে কথাটা বললেন আন্দোলনের কথা, আমরা ভারতবর্ষের সব ধর্মকে সমানভাবে সম্মান করি। যখন একজন বিজেপির বিধায়ক কোরআন পড়ানোর কথা বলে তখন আন্দোলনের কথা মানুষরা মনে পড়ে না? করা উচিত নয়। যখন প্রকাশ্য সবাই বলে সেই নিয়ে রিপাবলিক বাংলায় আলোচনা হওয়া উচিত নয়, তখন তো কথা হয়নি। সব জায়গাতেই হবে। যখন একটা তৃণমূল কংগ্রেস যখন একটা করাপশনের সঙ্গে থাকবে, প্রত্যেকটা লোক প্রতিবাদ করবে, আমরাও প্রতিবাদ করব। করাপশন হলে সরকারটা চলে যাওয়া উচিত। বিজেপি যদি আজকে যেতে তৃণমূল হারে, আমাদের কোনো দুঃখ নেই, আমার ব্যক্তিগতভাবে দুঃখ নেই। কারণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা নতুন সরকার যদি আসে সবসময় স্বাগত। কিন্তু আমার কথা হচ্ছে অন্য একটা কোরআনকে বলতে দেখেন করাপশন আছে তখনই ভাবেন। আরেকটা কথা বলি না, অনেক কথা হলো, এই যে বলছিলাম না যে ভুল তথ্য দেওয়া, এই যে তুমি বললে যে তৃণমূলের বিয়ে হলো, তৃণমূলের বিয়ে, না না এক সেকেন্ড, তৃণমূলের বিয়ে হলো না, তৃণমূলপন্থী বিয়ে হলো কথা বলছেন। আমি অবশ্যই ব্রহ্মাস্ত্র যেতে হবে, তার আগে আমি একটা বক্তব্য শোনাবো। এই পরিস্থিতির পরিবর্তন যদি সত্যি হতে হয়, মণিশঙ্করদার কথা ধরে, মণিশঙ্করদা পরিবর্তনের কথা বলছেন, প্রত্যেকের কাছে যাচ্ছি। এই পরিস্থিতির পরিবর্তন নিয়ে এ রাজ্যে এসে কি বলেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, শুনবো বক্তব্য, তারপর ব্রহ্মাস্ত্র আজকে শুনুন। यहाँ की सरकार कब कौन सी नीति पलट दी जाए इसकी भी कोई गारंटी नहीं। तभी तो बंगाल का हाल बेहाल हो गया है। टीएमसी हटाओ, बंगाल बचाओ। आज बंगाल का जन जन कह रहा है टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। टीएमसी जाबे
তবেই আসল পরিবর্তন আসবে। बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। भय, भ्रष्टाचार, कुशासन और घुसपैठ की जगह विरासत, विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है। আজকের ব্রহ্মাস্ত্র কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে অন এয়ার। দেখুন আজকের ব্রহ্মাস্ত্র এবং ডিবেটের পরের অংশে যাচ্ছি। বাংলায় নৈরাজ্যের রাজ মমতার এবং তৃণমূল সরকারের বিদায় কি সমাজ বদলাবে, তাই কি মনে হচ্ছে? 30 সেকেন্ড রাজস্বী। 1965 সালের ওয়ার হিরো আব্দুল হামিদ, কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদ থেকে আরম্ভ করে উস্তাদ মিসবিল্লাহ খাঁ সাহেব, যার কাফির রাগে গোটা ভারতবর্ষ 15ই আগস্ট মূর্ছনা যাচ্ছে, এদেরকে সম্মান জানানো ভারতীয় জনতা পার্টির সরকারই জানিয়েছিল, আর কেউ জানায়নি। মোহাম্মদ শরীফ, আলী মানি কাফিন, ইব্রাহিম সুতার, শাহ রশিদ আহমেদ এবং শমশেদ বেগম, এরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার্স, ইকোলজিস্ট, যারা পদ্মশ্রী উপহার পুরস্কার পেয়েছেন এই সরকারের আমলে। পিপলস পদ্ম পুরস্কার, একদম গ্রাউন্ড রটন পিপল, যাদের কেউ চেনেন না, কেউ জানেন না। তো মৌলবাদ এবং মুসলমান দুয়ের মধ্যে যে তফাৎ আছে, র্যাডিক্যাল ইসলাম, এটাকে তৃণমূল কংগ্রেসের মতনই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই মনিদা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক, একটা খুব সুন্দর কথা বললেন, দিনের পর দিন যখন এই তৃণমূল আশ্রিত বাম নকশালরা গীতা পুড়িয়েছে, কোরআন পইতে পুড়িয়ে পোড়ানোর কার্যক্রম নিয়েছে, ঢেড়া পিটিয়ে কলকাতা শহরের বুকে, তখন মনিদারা একটা কথাও বলতে পারেননি। দিনের পর দিন যে মনুসংহিতা কারুর বাড়িতে নেই, আমার মনে হয় দর্শক কেউ বলতে পারবে না কারুর বাড়িতে, আমার বাড়িতেও নেই। দিদি, তোমার বাড়িতে মনুসংহিতা আছে? কেউ কোনোদিন, তোমার বাড়িতে আছে মনুসংহিতা? কোনোদিন ভগবদ্গীতা আছে, হ্যাঁ ভগবদ্গীতা আছে, কিন্তু মনুসংহিতা নিয়ে দিনের পর দিন তৃণমূল আর সিপিএম কথা বলে যায়, এমন একটা কথা নেই যেটার কোনো কেউ দেখেও না। সময় কম আছে রাজস্বী। তো আজকে দাঁড়িয়ে এটা হচ্ছে রাজনৈতিক রুটি শাঁকার অস্ত্র। 30 সেকেন্ড হিরণ মামার। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া তিনি কি করছেন না, ডামাজ কন্ট্রোল পলিটিক্স করছেন। আসলে সেই জায়গায় যারা মার খাচ্ছে তারা ধর্ম নিয়ে মার খাচ্ছেন না। এই তো দেখা গেল যে যার হাত ভেঙে দিচ্ছে, আঙ্গুল ভেঙে দিচ্ছে, যাকে মারধর করছে সে মুসলমান। কেন? কারণ তিনি রামের পক্ষে গেছে। সমস্যা এটাই, আপনাকে কিন্তু মার খেতে হবে যদি রামের পক্ষে থাকেন। বিভীষণ রামের কাছে চলে গেলেন, আসলে রাবণের কাছ থেকে যারা রামের কাছে আসবেন, যারা রাবণের থেকে চলে যাবেন, তাদেরকে মার খেতে হবে। আর ঠিক এইভাবে আমাদের মাননীয়া যেভাবে মারধর করছেন, ওই যে আমাদের মনিদা বললেন না যে মার খাচ্ছে, এ তো দুই পক্ষই মার খাচ্ছে। আসলে দুই পক্ষ নয়, যিনি মার খাচ্ছেন না এক পক্ষ থেকে মার খাচ্ছেন, এটা হলো আসল কথা। এটা আসল কথা। ভারত কি তাহলে রাস খানের দেশ নয়? রাস খান তো একজন মুসলমান ছিলেন। আমি বলছি 1857 সাল থেকে 1947 যে স্বাধীনতা সংগ্রাম, তারপরে যে আমরা স্বাধীনতা পেলাম, 2014 সালে বিজেপি আসার পর আমরা এইগুলোকে মনে করছি যে হিন্দু মুসলমান এই নিয়ে ঝামেলা হচ্ছে, এই নিয়ে তোষণ হচ্ছে, এইগুলো এখন উপভোগ করছি। ঠিক আছে, যদি মনে হয় যে ভারতবর্ষে সাধু সন্তরা পুলিশি কাজটা করবে, কোর্টের কাজটা করবে, হ্যাঁ গাড়ির কাজটা করবে, বিল্ডিংয়ে যারা আমরা বাস করি তারা এই কাজটা তারাই করবে, তারা করুক না। কিন্তু আপনারা মনে রাখবেন যে এই তো গঙ্গাসাগর মেলা হচ্ছে, লক্ষ লক্ষ সাধু ভক্তরা সেখানে যাবে, কোনো তৃণমূলের পতাকা নিয়ে নয়, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। আর গীতা পাঠ করতে গিয়ে একদম প্যাটিস বিক্রি করতে যাবে, সে মার খাবে তাদের সাধুবাদের কাছ থেকে, সেটা দুঃখজনক। আরাবুল ইসলামকে যখন মারধর করছে শওকত মোল্লা, তার ছেলেকে মারধর করছে, তখন সে বলছে যে আমার খুব ডাউট আছে যে আগামীতে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা। তার দলের একজন তাবড় নেতা আরাবুল ইসলাম, সে বলছে আগামীতে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা। এরপরে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমরা এই প্রশ্ন থেকেই পেয়ে যাই, আদৌ তৃণমূল কংগ্রেস আগামীতে থাকবে কি থাকবে না। 1 নাম্বার 2, আগামীতে যেই আসুক সে যেন, এইটুকু আমরা আশা রাখবো, দুর্গাঙ্গন হোক, রাম আঙ্গন হোক, মসজিদ হোক, মন্দির হোক, শিল্পাঙ্গন ভেঙে নয়, স্কুল ভেঙে নয়, ঠিক
সব হোক, নিজেদের শিল্প আর এবং ফুল মানুষের বাঁচিয়ে। উন্নয়নটা হোক। 10 সেকেন্ডস করে দিতে পারবো। মানসদা 10 সেকেন্ড এবং মতুর বাবু মানসদা 10 সেকেন্ডস, সময় কম। দেখো আমি কি খাবো এটা যেমন আমার অধিকার, আমি কি পড়বো এটা যেমন আমার অধিকার, তেমনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা যদি প্রকাশ্যে বলেন যে কে কি রাজনীতি করবে এটাও তার অধিকার, তাহলে পরে পশ্চিমবঙ্গের এই গন্ডগোল অনেকটা কমে যাবে। আমরা চাই মুখ্যমন্ত্রী অথবা তৃণমূল নেতা অথবা বিরোধী দলনেতা তারা প্রকাশ্যে ঘোষণা করুন কে কি রাজনীতি করবে, এটা তার অধিকার। ঠিক, একদম 10 সেকেন্ড মতুর বাবু, সময় একদম কম, 10 সেকেন্ডস। অ্যাকচুয়ালি আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা কি করব না করব, আমরা স্বাধীন ভারতে বাস করি, আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে, আমরা ভারতীয় জনতা পার্টির উন্নয়নকে বিশ্বাস করি। একমাত্র পশ্চিমবাংলায় মুসলমানদের উন্নয়ন করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী সরকার। ঠিক, এখানে শেষ করতে হচ্ছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে কিনা সেটা মানুষ বলবেন, কিন্তু এই সিচুয়েশন যেখানে কোনো মুসলমান, কোনো সংখ্যালঘু যদি বিজেপি করে তার আঙুল ভেঙে দেওয়া হয়, কান দিয়ে রক্ত বের করে দেওয়া হয়, আর কোনো হিন্দু যদি প্রতিবাদ করে লাঠি মেরে তার নাক দিয়ে গলগলিয়ে রক্ত বের করা হয়, সেই সিচুয়েশনে তো পরিবর্তনের প্রয়োজন আছে। সেই প্রয়োজন কতটা পূরণ হয় 26-এ বোঝা যাবে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ছাব্বিশের ভোট নিয়ে বৈঠক করতে দিল্লিতে সিইও, রাজ্যের সিইও গিয়েছেন দিল্লিতে 26-এর ভোট নিয়ে বৈঠক করতে। বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক চলছে। বিগ ব্রেকিং কিশোর অগ্নিবাণে কত দফায় বাংলায় ভোট হবে তাই নিয়েও আলোচনা। আগামীকাল মুখ্য নির্বাচন কমিশনার ও ডেপুটি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন সিইও মনোজ আগরওয়াল। বিগ ব্রেকিং কিশোর অগ্নিবাণে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।